টু আমরা ডিজিটাল ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো জেনপাস ইউজির মপ আপ রাউন্ডের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। তো তোমরা মপ আপ রাউন্ডে কীভাবে পার্টিসিপেট করবে জেনপাসে, তো আমি সেই ডিটেলস পুরো তোমাদেরকে বলবো। তো অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যেগুলো তোমরা পড়ে হয়তো বুঝতে পারবে না কিংবা বোঝার চেষ্টা করতে অনেক টাইম লাগবে। তো তোমাদেরকে আমি শর্টকাটে সঠিকভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। জাস্ট ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তোমরা শুনতে থাকো, পুরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের সামনে মপ আপ রাউন্ড কী এবং এটা কিভাবে পার্টিসিপেট করতে হয় পুরো ডিটেলিং। তো তোমাদেরকে যখনই তোমরা জেনপাসের সাইডে যাবে তোমরা গিয়েই দেখতে পাবে যে তোমাদের জন্য আজকে একটা মপ আপ রাউন্ড রিগার্ডিং একটা নোটিশ দিয়েছে এবং সেই নোটিশে কি বলছে আমি সেটাই বলছি তোমাদেরকে। তো নোটিশ পাবলিশ হয়েছে 22 তারিখে, তো আজকেই 22 তারিখ। তো এখানে তোমাদের নোটিশে একটা লাল কালি দিয়ে বলা আছে, দিস নোটিশ ইজ পাবলিশ ফর অ্যাডভান্স ইনফরমেশন টু ক্যান্ডিডেট। তো ক্যান্ডিডেট মানে যারা আছো তাদের জন্য কিছু অ্যাডভান্স ইনফরমেশান দিচ্ছে এই নোটিশে। টাইম টেবল উইল বি পাবলিশড অন রিসিপ্ট অফ অথরাইজ সিট ম্যাট্রিক্স ফ্রম দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি। তো তোমাদের সিট ম্যাট্রিক্সের সাথে তোমাদের মপ আপ রাউন্ডের একটা টাইম দিয়ে দেওয়া হবে। তো তোমাদের মপ আপ রাউন্ড যে কিছুদিনের মধ্যেই হবে তার জন্য অ্যাডভান্স ইনফরমেশান কিন্তু তোমাদের এই নোটিফিকেশানে দিয়ে দিয়েছে এবং কী কী ক্রাইটেরিয়া টার্মস অ্যান্ড কন্ডিশন কী সেগুলো তোমাদেরকে জানিয়ে দিয়েছে। শুধুমাত্র তোমাদেরকে কয়েকদিন পরে সিট ম্যাট্রিক্স দিয়ে দেবে এবং তার সাথে সাথে তোমাদেরকে বলে দিবে মপ আপ রাউন্ডটা কবে থেকে শুরু হবে। শুধুমাত্র ডেট অ্যানাউন্স বাকি সমস্ত কিছুই কিন্তু দিয়ে দিয়েছে। তো তোমাদেরকে বলে দিই, এখানে কিছু নোটিশ মপ আপ রাউন্ড এর আগে তোমাদেরকে দিয়েছিল তার সম্বন্ধেই কিছু রিগার্ডিং আছে। তো আমি তোমাদেরকে প্রথমে রুলস অ্যান্ড গাইডলাইনে গিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কী কী রুলস আছে এই রাউন্ডে। তো বেসিক রুল আছে কিছু, তো 3 ধরনের রুল আছে তোমাদের। প্রথমেই তোমাদের বলছে বেসিক রুল, যেগুলো জেনারেল রুল সেগুলো তোমাদেরকে দিয়ে দিয়েছে। প্রথমেই তোমাদেরকে বলছে দ্য মপ আপ রাউন্ড উইল বি ইন সেন্ট্রালাইজ অনলাইন প্রসেস অনলি। এই যে মপ আপ রাউন্ডটা এটা কিন্তু অনলাইনেই হবে, কোনো ধরনের অফলাইনে কিন্তু এই মপ আপ রাউন্ডটা হবে না। সুতরাং তোমরা শিওর হয়ে যাও, ঘরে বসেই তোমরা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। দ্বিতীয় পয়েন্টে বলছে দ্য মপ আপ রাউন্ড উইল বি ফর অ্যাডমিশন ইন অল দ্য ইনস্টিটিউট কোর্স অ্যাজ ওয়াজ ইন রাউন্ড 1 অ্যান্ড 2। রাউন্ড 1 এবং রাউন্ড 2তে যে সমস্ত কলেজে তোমাদের কাউন্সেলিং হয়েছিল সেই সমস্ত কলেজে এবং সেই সমস্ত কোর্সেই কিন্তু তোমাদেরকে মপ আপ রাউন্ড হবে, অন্য কোনো কলেজে হবে না। মানে প্রথমকার যে কলেজ ছিল ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডে সেই সমস্ত কলেজেই কিন্তু এগুলো হবে। 3 নম্বর পয়েন্টে যেটা বলছে অল ক্যান্ডিডেট হু সাকসেসফুলি রেজিস্টার্ড ফর জেনপাস ইউজি 2020 কাউন্সেলিং অ্যান্ড কমপ্লিট ডকুমেন্ট ভেরিফিকেশান। তো তোমাদের বলছে যারা জেনপাস 2020 কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করেছিলে এবং তোমরা কমপ্লিট করেছিলে ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যান্ড হ্যাভ অবটেন্ড জেনারেল মেরিট র্যাঙ্ক GMR, এবং যাদের জেনারেল মেরিট র্যাঙ্কে তোমাদের নাম এসেছিলো আর এলিজিবল ফর দ্য পার্টিসিপেটিং ইন দ্য মপ আপ রাউন্ড, শুধুমাত্র তারাই কিন্তু মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। তো তোমাদেরকে বলে দিই কারা কারা পারবে। যাদের GMR মানে জেনারেল মেরিট র্যাঙ্কে নাম এসেছিলো, যারা ডকুমেন্ট ভেরিফিকেশন করতে গিয়েছিলে এবং যারা কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করেছিলে, শুধুমাত্র তারাই। এমন নয় যে যারা পার্টিসিপেটই করনি তারা নতুন করে করতে পারবে, যারা করেছিলে তারাই পারবে। তারপরে তোমাদের পয়েন্টে বলছে এ ক্যান্ডিডেট ক্যান পার্টিসিপেট ইন দ্য মপ আপ রাউন্ড ইভেন ইফ হি অথবা শি ওয়াজ বিন অ্যালোটেড এ সিট অর পেড সিট অ্যাকসেপ্টেন্স ফিজ অর অলরেডি কমপ্লিটেড অ্যাডমিশন ইন এনি ইনস্টিটিউট। তো এখানে তোমাদেরকে বলছে তারাও এই মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে যারা অ্যালোটেড হয়ে গেছো, যারা ডকুমেন্ট ভেরিফিকেশন করে এসেছো, যারা সিট অ্যাকসেপ্ট করে নিয়েছো এবং ইনস্টিটিউটে অ্যাডমিশন নিয়েছো, তারাও যদি চাও তারাও কিন্তু এই মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। তো বলছে দেয়ার ইজ নো সেপারেট ফ্রি ফর পার্টিসিপেশন ইন মপ আপ রাউন্ড, মানে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করার জন্য তোমাদের কিন্তু আলাদাভাবে আর কোনো চার্জ দিতে হবে না, তোমাদের সেই আগের চার্জেই হয়ে যাবে। দেয়ার উইল বি অনলি ওয়ান মপ আপ রাউন্ড অ্যান্ড ইট উইল বি দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল রাউন্ড অফ কাউন্সেলিং কন্ডাক্টেড বাই WBJEE। তো তোমাদেরকে বলছে মপ আপ রাউন্ড কিন্তু একবারই হবে এবং এটাই ফুল অ্যান্ড ফাইনাল, এখানে যা রেজাল্ট হবে সেটাই কিন্তু ফাইনাল, এরপরে আর কোনো ধরনের রাউন্ড হবে না। এবার তোমাদেরকে লাস্ট বলছে অ্যালটমেন্ট ইন দ্য মপ আপ রাউন্ড উইল বি বেসড অন দ্য নিউ সিট ম্যাট্রিক্স প্রোভাইডেড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি ফর দ্য পারপাস। তো আমাদের সাইডে মানে এদের যে সাইটে তোমাদেরকে সিট ম্যাট্রিক্স নতুন পাবলিশ করবে সেই সিট ম্যাট্রিক্সের বেসিকেই কিন্তু তোমাদের এই মপ আপ রাউন্ডটা হবে।
সুতরাং তোমাদেরকে সিট ম্যাট্রিক্সের ওপর লক্ষ্য রাখতে হবে। এবার মপ আপ রাউন্ড প্রসেস বলে কিছু প্রসিডিওর বলেছে, সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। তো 1 নম্বর প্রসিডিওর হিসাবে তোমাদেরকে বলছে ক্যান্ডিডেট উইল হ্যাভ টু লগ ইন অ্যান্ড অপটেড ফর পার্টিসিপেটিং ইন দ্য মপ আপ রাউন্ড। তোমাদেরকে লগ ইন করতে হবে এবং তোমাদেরকে লগ ইন করে তোমাদেরকে চুজ করতে হবে যে তুমি মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে চাও। পার্টিসিপেশন ইন দ্য মপ আপ রাউন্ড ইজ নট অটোমেটিক ফর অল। এমন নয় যে তুমি লগ ইন করবে এবং তোমার অটোমেটিক তুমি পার্টিসিপেট করে গেলে। তোমাকে লগ ইন করতে হবে, লগ ইন করার পর তোমাকে একটা অপশান থাকবে তুমি কি মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে চাও কি না, সেখানে ক্লিক করেই কিন্তু তোমাকে পার্টিসিপেট করতে হবে। এটা কোনোটাই কিন্তু অটোমেটিক প্রসিডিওর নয়। এরপর 2 নম্বরে বলছে ওয়ান্স এ ক্যান্ডিডেট অপটস ফর দ্য মপ আপ রাউন্ড ইট ক্যান নট বি রিভার্স। যদি কেউ চুজ করে নাও যে আমি মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে চাই, তাহলে কিন্তু তুমি আর ফিরে আসতে পারবে না, তোমাকে পার্টিসিপেট করতেই হবে। দে নিড টু গিভ দেয়ার চয়েস অফ ইনস্টিটিউশন কোর্স এ ফ্রেশ ফর মপ আপ রাউন্ড। এই যে মপ আপ রাউন্ডের পর জন্য তোমাদেরকে নিজেদেরকে একটা ফ্রেশ চয়েস করতে হবে, কলেজ চুজ করতে হবে এবং কী স্ট্রিমে তুমি করতে চাইছো সেই স্ট্রিমকেও কিন্তু চুজ করতে হবে। এটা তোমাদের আগের যে চুজ করা ছিল সেটাতে কিন্তু হবে না, নতুনভাবে তোমাদেরকে করতে হবে। ইফ দ্য ক্যান্ডিডেট হ্যাজ কমপ্লিটেড ফিজিক্যাল রিপোর্টিং টু এনি ইনস্টিটিউট, দ্য সেম ইনস্টিটিউট ব্রাঞ্চ উইল নট অ্যাপিয়ার ইন দ্য চয়েস লিস্ট। তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যদি কোনো কলেজে গিয়ে থাকো এবং সেই কলেজকে এবং সেই কলেজের কোনো ধরনের কোর্সকে কিন্তু তুমি চুজ করতে পারবে না মপ আপ রাউন্ডের জন্য। ধরো তুমি কোনো কলেজ পেয়েছিলে, সেখানে তুমি গিয়েছিলে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, সেক্ষেত্রে সেই কলেজের কোনো সিট এবং কোনো চুজ তুমি করতে কিন্তু পারবে না, আদার কলেজ তুমি পারবে যেখানে তুমি যাওনি। If a candidate is allotted a seat in the mop-up round, his/her earlier allotment admission is automatically cancelled. যদি তুমি মপ আপ রাউন্ডে কোনো সিট পেয়ে যাও, তাহলে তুমি যদি আগে কোনো সিট পেয়ে থাকো সেই সিট কিন্তু তোমার অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। দ্য ক্যান্ডিডেট ক্যান নেভার ক্লেম হিজ/হার আর্লিয়ার সিট ব্যাক। সেক্ষেত্রে কিন্তু তোমরা ক্যান্ডিডেটরা কোনো সময়ই তোমরা দাবি করতে পারবে না তোমার আগের সিটটা পাওয়ার জন্য, কারণ সেটা অটোমেটিক্যালি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। অন দ্য আদার হ্যান্ড, ইফ দ্য ক্যান্ডিডেট ডাজ নট গেট এনি অ্যালটমেন্ট ইন মপ আপ রাউন্ড, যদি তুমি কোনো ধরনের মপ আপ রাউন্ডে অ্যালটমেন্ট না পাও, সেক্ষেত্রে হিজ/হার প্রেজেন্ট সিট উইল রিমেন ভ্যালিড ইফ হি/সি হ্যাজ কমপ্লিটেড ফিজিক্যাল রিপোর্টিং। যদি তুমি কোনো কলেজ আগে পেয়েছিলে এবং সেখানে তুমি ফিজিক্যাল রিপোর্টিং করে এসেছো এবং এরপরে তুমি কোনো সিট পাওনি মপ আপ রাউন্ডে, তাহলে কিন্তু তোমার আগেকার সিটই তোমার জন্য বরাদ্দ থাকবে, সেক্ষেত্রে তোমার সেটা ক্যান্সেল হবে না। সোজা কথায় তোমার সিট যদি আগে তুমি চয়েস করে থাকো এবং সেখানে যদি তুমি ফিজিক্যাল ভেরিফিকেশন করে আসো, তাহলে তোমার সিট সুরক্ষিত থাকবে। আর যদি তুমি কোনো কলেজ পাও নতুনভাবে, তাহলে তোমাকে সেই কলেজটাই নিতে হবে, আগের কলেজ কিন্তু তোমার বাদ চলে যাবে, এটাই কিন্তু বলছে। তারপরের পয়েন্টে বলছে ইফ এ ক্যান্ডিডেট হ্যাজ অলরেডি টেকেন অ্যাডমিশন ইন এনি ইনস্টিটিউট, যদি কোনো পরীক্ষার্থী অলরেডি তোমরা কোনো ইনস্টিটিউশনে তোমার অ্যাডমিশন নিয়ে নিয়েছো, WBJEE উইল নট হ্যাভ এনি রেসপন্সিবিলিটি ইন অ্যারেঞ্জিং দ্য রিফান্ড অফ দ্য ফিজ ইটিসি। সেই কলেজ থেকে তোমার যে ফিজ তুমি পেমেন্ট করেছো সেই কলেজের ফিজ তোমাকে রিফান্ড পাওয়ার জন্য এই যে WBJEE তারা কিন্তু কোনোভাবেই দায়ী থাকবে না, সেক্ষেত্রে তোমাকে নিজে থেকেই কিন্তু সেই ফিজটাকে তুলে আনতে হবে। দ্যাট দ্য ক্যান্ডিডেট হ্যাজ পেড টু দ্য ইনস্টিটিউট, এবং সেইটা কিন্তু তোমাকে ইনস্টিটিউটে গিয়ে পেমেন্ট করে আসতে হবে এবং তাদের কাছ থেকে নিতে হবে। সুতরাং সোজা কথায় তুমি যদি আগে কোনো ইনস্টিটিউটে পেমেন্ট করে থাকো, সেক্ষেত্রে সেই টাকা তোমার আদায় করার জন্য বা রিফান্ড পাওয়ার জন্য সেই ইনস্টিটিউটে তোমাকে নিজের দায়িত্ব নিতে হবে। এক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড তোমাদের কোনো ধরনের দায়িত্ব নেবে না। তারপরের নিয়মে বলছে দ্য রুলস অফ অ্যালটমেন্ট, ডোমিক্লিক, রিজার্ভেশন, এলিজিবিলিটি ইটিসি রিমেন সেম অ্যাজ দে ওয়ার রাউন্ড 1 এবং রাউন্ড 2। রাউন্ড 1 এবং রাউন্ড 2তে কী কী এলিজিবিলিটি ছিল, রিজার্ভেশনের সিট কত ছিল, ডোমিক্লিক কী ছিল, সেগুলো সেম থাকছে আগের মতনই, সেটাতে কোনো ধরনের চেঞ্জ হচ্ছে না। Provisional allotment will be declared on the pre-scheduled date. Candidate will log in to check their allotment. তোমাদের যে অ্যালটমেন্ট হচ্ছে সেটা কিন্তু সাইটে, মানে তোমার এই সাইটে কিন্তু অটোমেটিক দিয়ে হবে, সেটা তোমাকে নিজে থেকে চেক করে নিতে হবে।
ইফ দ্য ক্যান্ডিডেট ওয়াজ নট অ্যালোটেড এনি সিট ইন রাউন্ড 1 এবং 2, রাউন্ড এবং 1 এবং 2তে যারা কোনো ধরনের সিট পায়নি, হি শি মাস্ট পে সিট অ্যাকসেপ্টেন্স ফি, তাদেরকে অবশ্যই পেমেন্ট করতে হবে সিট গ্রহণ করার যে ফিস সেটা। 200 ফর ইন অ্যালটমেন্ট ইন গভর্নমেন্ট কলেজের জন্য 200 টাকা লাগবে, অ্যান্ড গভর্নমেন্ট এইডেড ইনস্টিটিউট 3000 ফর অ্যালটমেন্ট ইন প্রাইভেট ইনস্টিটিউট। তো প্রাইভেট এবং গভর্নমেন্ট অ্যালোটেড যেটা থাকে সেগুলোতে 3000 টাকা তোমার সেই সিট অ্যাকসেপ্টেন্স ফি কিন্তু তোমাদেরকে দিতে হবে। অ্যান্ড ডাউনলোড দ্য প্রভিশনাল অ্যাডমিশন লেটার, তোমাদেরকে সাইট থেকে প্রভিশনাল অ্যাডমিশনের ডাউনলোড করে নিতে হবে, হুইচ ইজ প্রভিশনাল অ্যান্ড ইট সাবজেক্ট টু সাকসেসফুল ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ডকুমেন্টস বাই দ্য কনসার্ন ইনস্টিটিউট। তুমি যে ইনস্টিটিউটে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যাবে সেখানে কিন্তু সেই লেটারটা তোমার কাছে লাগবে, সুতরাং এটা তোমাদেরকে মাস্ট ডাউনলোড করতে হবে। এর পরের পয়েন্টে তোমাদেরকে যেটা বলছে, ইফ দ্য ক্যান্ডিডেট ওয়াজ অ্যালোটেড এ সিট ইন রাউন্ড 1 অর 2, যদি তোমরা 1 এবং 2তে সিট পেয়ে থাকো, অ্যান্ড শি পেড দ্য সিট অ্যাকসেপ্টেন্স ফি, এবং তোমরা অ্যাকসেপ্টেন্স ফি যেটা সেটা পেমেন্ট করে থাকো, then he she has to pay only the positive differential amount of seat acceptance fee। সেক্ষেত্রে শুধুমাত্র তোমাকে পজিটিভ ডিফারেন্সিয়াল যে ফিস সেটাই শুধুমাত্র তোমাকে দিতে হবে, ইফ এনি, যদি কিছু এরম থাকে। অন দ্য আদার হ্যান্ড, ইফ এনি অ্যামাউন্ট ইজ রিফান্ডেবল, যদি কোনো ধরনের অ্যামাউন্ট রিফান্ডেবল মানে তুমি ফিরে পাওয়ার মতন থাকে, দ্য সেম উইল রিফান্ডেড অনলাইন দ্য ক্যান্ডিডেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন ডিউ কোর্স, তাহলে তোমার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সেটা রিফান্ড করে দেবে। দ্য ক্যান্ডিডেট ক্যান দেম ডাউনলোড দেয়ার রিভাইজড প্রভিশনাল অ্যাডমিশন লেটার, এবং তুমি সেক্ষেত্রে দ্বিতীয়বার যে রিভাইজড করছো সেটারও কিন্তু তোমাকে ডাউনলোড করে রাখতে হবে, কারণ সেটা ভেরিফিকেশনের জন্য তোমার কাছে লাগবে। এরপর জেনারেল রুলস হিসাবে কিছু রুল বলেছে, তো তোমাদেরকে সেটাকে বলে দিই। ফিজিক্যাল রিপোর্টিং, আফটার ডাউনলোডিং দ্য প্রভিশনাল অ্যাডমিশন লেটার দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু রিপোর্ট দ্য ইনস্টিটিউট উইদিন দ্য গিফট শিডিউল অ্যান্ড কমপ্লিট অল ফর্মালিটিস। তুমি যদি নতুন কোনো সিট পাও এবং অ্যালোটেড হও, তাহলে তোমাকে নতুন যে কলেজ পাবে সেই কলেজে যে ডেট দেওয়া থাকবে সেই ডেটে গিয়ে তোমাদেরকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করে আসতে হবে। ফেলিং হুইচ ইট উইল বি কনস্ট্রাক্টেড দ্যাট হি শি ইজ নট ইন্টারেস্ট ইন দ্য অ্যাডমিশন হিজ আর অ্যালটমেন্ট অ্যাডমিশন উইল বি ক্যান্সেল। যদি তুমি সেই কলেজে না যাও, তাহলে আমাদের যে বোর্ড সেটা বুঝে নেবে যে তুমি ইন্টারেস্টেড নাও ভর্তি হতে, তাহলে সেক্ষেত্রে তোমার যে অ্যালটমেন্ট এবং তোমার যে অ্যাডমিশন প্রসিডিওর সেটা কিন্তু অটোমেটিক ক্যান্সেলড হয়ে যাবে। সেক্ষেত্রে তোমরা অ্যাওয়ারনেস থাকবে এবং তোমরা অবশ্যই এটা কিন্তু সাইটের দিকে লক্ষ্য রাখবে। উইথড্রল, দেয়ার ইজ নো অপশন টু উইথড্রল ইন মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করে কিন্তু তুমি আর কোনোভাবে এটা ফিরিয়ে নিতে পারবে না। রিমিশন ইন সিট অ্যাকসেপ্টেশন ফি, দ্য সিট অ্যাকসেপ্টেন্স ফি পেড বাই দ্য ক্যান্ডিডেট উইল বি ট্রান্সফার টু দ্য রেসপেক্টিভ ইনস্টিটিউট আফটার দ্য ক্লোজার অফ ফিজিক্যাল রিপোর্টিং। যখন তুমি কোনো সিট পেয়ে যাবে এবং কোনো কলেজে ফিজিক্যাল রিপোর্টিং করে আসবে, তারপর তুমি যে ফিসটা পেমেন্ট করছো এই বোর্ডে, সেই পেমেন্টটা কিন্তু অটোমেটিক ট্রান্সফার করে দেবে তারা সেই ইনস্টিটিউটকে। ইন কেস দ্য ক্যান্ডিডেট ফেলস দ্য ফাইনালি জয়েন দ্য ইনস্টিটিউট অ্যান্ড কন্টিনিউ, যদি কোনো কারণে কোনো ক্যান্ডিডেট সেই কলেজে ভর্তি না হতে পারে এবং সেই কলেজে না যায়, হি শি উইল হ্যাভ টু অ্যাপ্লাই দ্যাট ইনস্টিটিউট ফর দ্য রিফান্ড। সেক্ষেত্রে তোমাকে রিফান্ডের জন্য কিন্তু সেই কলেজকে তোমার কাছে অ্যাপ্লাই করতে হবে, কোনোভাবেই কিন্তু এই জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে তুমি অ্যাপ্লাই করতে পারবে না বা জেনপাসকে তুমি দায়ী করতে পারবে না। রিফান্ডের জন্য কিন্তু সেই কলেজের সাথেই তোমাকে যোগাযোগ করতে হবে। WBJEEB উইল নট হ্যাভ এনি রেসপন্সিবিলিটি লিবালিটিস ইন দ্য রিগ্রেট অ্যান্ড উইল নট এন্টারটেন এনি সার্কামস্টেন্সেস ইন কানেকশান। এই ক্ষেত্রে তারা কোনোভাবেই কিন্তু তোমার সাথে সাহায্য করবে না, এটা পুরোটাই কিন্তু তোমার এবং কলেজের মধ্যে ব্যাপার হয়ে যাবে। রিডার্সিয়াল হিসাবে তোমাদেরকে বলছে, ক্যান্ডিডেটস ক্যান কন্ট্যাক্ট দ্য হেল্প ডেস্ক, তোমাদেরকে কোনো ধরনের কোয়েরি থাকলে একটা হেল্প ডেস্ক নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে তুমি কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারবে। আর লিগাল জুডিশিয়ানে তোমাদেরকে বলছে, এটা পুরোটাই কিন্তু কাউন্সিলিং বোর্ডের মাধ্যমে কলকাতাতে এই পুরো প্রসিডিউরটা হবে। এক্ষেত্রে WBJE কোনোভাবেই সরাসরি দায়ী জুড়ে থাকবে না। দ্য বোর্ড উইল নট বি পার্টেনিং ইন এনি ডিসপিউট অ্যারাইজিং দ্য প্রসেস অ্যাডমিশন। তো এই যে প্রসিডিউরটা হচ্ছে এটা পুরোটাই কিন্তু সেইভাবেই হচ্ছে। এবং প্রফেসর মেঘনা সিয়া, চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে আজকে এই বিজ্ঞপ্তি জারি করেছে। আমি আশা করব তোমাদেরকে পুরো ডিটেল করে আমি বোঝাতে পেরেছি। এরপরেও যদি তোমাদের কোনো কনসার্ন থাকে তাহলে তোমরা মেসেজ করবে, এবং আমি তোমাদেরকে একটা গ্রুপও দিয়ে দেবো, সেই গ্রুপেও তোমরা জয়েন হয়ে যেতে পারো। আশা করবো তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আমাদের জুড়ে থাকবে। যে কোনো ইনফরমেশান পেতে তোমরা কিন্তু এই চ্যানেলে পেতেই থাকবে, সুতরাং তোমাদের সাবস্ক্রাইবার করা কিন্তু অবশ্যই জরুরি। তো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে ভিডিওর সাথে জুড়ে থাকার জন্য। চলো দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।